দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ, বিনিয়োগ বৃদ্ধির রোডম্যাপ সহ কর ছাড়ের দীর্ঘ তালিকা, কালো টাকা সাদা করার সুযোগ বহাল। শুল্ক কমবে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন সহ প্রযুক্তি পণ্যে, বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের দাম। বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল, ব্যবসায়ীদের সমর্থন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ বিশিষ্টজনদের, মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালির খাল পুনর্খননের পাশাপাশি উদ্বোধন করবেন জুলা হাজারায় বৃক্ষরোপণ কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে অসম্ভব আশার পকেট বান্ধব বাজেট দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9.5 লাখ কোটি টাকার মেগেই বাজেটের পাতায় পাতায় মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা তার। সেই লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর ছাড়ের তালিকা দীর্ঘ করা এবং বিনিয়োগ বাড়ানোর নতুন রোডম্যাপ ঘোষণা করলেন তিনি। সব মিলিয়ে নতুন বাজেট গণতান্ত্রিক ও মানবিক করার চেষ্টায় বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। তবে সমালোচনা সত্ত্বেও কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রাখার পুরনো পথেই হাঁটলেন অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অধিবেশন শুরুর আগে এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেটের দলিল হাতে সংসদ কক্ষে ঢোকেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। দেশকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রায় আগামী 1 বছরের জন্য রাষ্ট্রের আয় ব্যয় ও অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট দিলেন অর্থমন্ত্রী। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। রাষ্ট্রের পরিচালন খরচ ও উন্নয়ন ব্যয়ের পরিকল্পনায় 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নতুন বাজেটের আকার বিদায়ী বাজেটের তুলনায় 19% বড়। 2026-27 অর্থ বছরের বড় বাজেট দেওয়ার পেছনে অর্থমন্ত্রীর যুক্তি, এই বাজেট প্রবৃদ্ধি বাড়াবে। আর তাই নতুন বাজেট দিয়ে 6.5% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখালেন তিনি। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালেও এবার কর ছাড় দিয়ে 2 অঙ্কের মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনার টার্গেট ঠিক করলেন তিনি। এবারের বাজেটের বড় অংশই যাবে সরকারের পরিচালন ব্যয়ে। এই খাতে খরচের প্রস্তাব করা হয়েছে 6,21,000 কোটি টাকা। এই খরচের 14% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়, আর 20% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,27,500 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, ছোট বড় বা মেগা প্রকল্প নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই 3 লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। অসম্ভব আশাবাদের এই বাজেটে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বিপুল এই অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 6,04,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার এরপরও বাজেটে ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি, সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ সহ সার্বিক সামাজিক সুরক্ষায় 1,44,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দ থাকছে 500 কোটি টাকা। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, তবে ফ্রিল্যান্সার ও প্রযুক্তি বান্ধব আয়ে থাকছে বিশেষ ছাড়। খুচরা ব্যবসায় 2% হারে বসছে অগ্রিম শুল্ক। এমন বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না।
নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি 5 বছরের জন্য নতুন রোডম্যাপ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে আয়সীমা কিছু বাড়ানো হলেও কর হার প্রতি ধাপেই 5% করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং জিনিসপত্রের দাম সহনীয় রাখার মধ্য দিয়ে বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন অর্থমন্ত্রী। সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। তবে সমালোচনার পরও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের পথে হাঁটেননি অর্থমন্ত্রী। জমি ও ফ্ল্যাট বেচাকেনায় স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিলে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখলেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার আশায় শুধু অঙ্ক বদল নয়, বাজেটের পুরো দর্শন বদলে দিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী। এই বাজেট দিয়েই সন্ধিক্ষণে থাকা অর্থনীতিকে আইসিইউ থেকে বের করতে চান তিনি। কিন্তু বিদায়ী বাজেটে 9 মাসে যেখানে মাত্র 52% বাস্তবায়ন হয়েছে, সেখানে এত বড় বাজেট কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পথনকশা দেননি অর্থমন্ত্রী। আর তাই প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ছাড়া এই বাজেট কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে, যার ফলে দাম কমবে এসব পণ্যের। আমদানির পরিবর্তে দেশে উৎপাদিত পণ্যের কর ভার কমানোতেই জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কিছু পণ্যের কর হার বৃদ্ধিতে বাজার দর বাড়তে পারে সেসব পণ্যের। প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে বাড়বে সিগারেট ও নিকোটিন জাতীয় পণ্যের দাম, বাড়বে স্থানীয় সব ধরনের মদের মূল্য। কাজু বাদামে 25% এবং হিমায়িত মাছের ওপর 15% ভ্যাট আরোপের ফলে বাড়বে এসব পণ্যের দাম। উৎপাদন পর্যায়ে 10% কর ও ভ্যাট বাড়ানোয় দাম বাড়বে মাইল্ড স্টিল অর্থাৎ MS রডের, ফলে বাড়তে পারে ফ্ল্যাটের দাম। বিলাসী পণ্য, বিদেশি প্রসাধনী, উচ্চ মূল্যের প্যাকেটজাত খাদ্যপণ্য এবং নতুন করে আরও 10টি ক্যাটাগরির পণ্যের আমদানির ওপর 20% ভ্যাট আরোপের প্রস্তাব এসেছে। ফলে শৌখিন ও বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে গুনতে হবে বাড়তি অর্থ। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি ও বাজারে লাগাম টানতে নিত্যপণ্যের সরবরাহ চেইনে কমানো হচ্ছে করের চাপ। চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল ও চিনি সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমানোয় কমতে পারে এসব পণ্যের দাম। ভ্যাট কমায় কমতে পারে ফ্রিজ, এসি ও টিভির মতো গৃহস্থালী, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের। কমবে দেশে তৈরি মোবাইল ও ল্যাপটপের দাম। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য থাকছে না 7.5% ভ্যাট ও 7% আয়কর। কমবে স্বর্ণের দাম। সোলার প্যানেলেও করমুক্ত সুবিধা বাড়বে 2035 সাল পর্যন্ত। কমবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি এবং ই-বাইকের দাম। বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাজেট বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছে। বাজেটকে তিনি সৃজনশীল, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট হিসেবে অভিহিত করেন। বাজেটে ব্যবসায়ীদের কর প্রদানের সুযোগ দেওয়া হয়েছে, পাশাপাশি করের আওতা বাড়ানোর কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। আর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এই বাজেটকে শুধু উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিতই নয়, ইতিহাসের সর্বোচ্চ ঘাটতি বাজেট বলে মন্তব্য করেন। ব্যাংক খাতের সংস্কার নিয়ে বাজেটে কিছু বলা না হলেও নজিরবিহীনভাবে দলীয়করণের অভিযোগ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ছাড় দেয়াকে বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন নাহিদ ইসলাম। আর বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণ কিভাবে সুবিধা পাবে তার উপর নির্ভর করছে বাজেট। তার মতে এই বাজেট ট্যাক্স নির্ভর। বাজেটে দুর্নীতি রোধে ব্যবস্থা না থাকায় হতাশা ব্যক্ত করেন ডাক্তার তাহের। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, তবে এটি ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। রাজধানীতে চেম্বার কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই কথা বলেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্যের সিদ্ধান্তে ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। আগামী বছরের টার্গেট দিচ্ছেন 6,95,000 কোটি টাকা, যেটা গত বছরের টার্গেটের থেকে প্রায় 30% বেশি। এখানে কিন্তু ভাবিয়ে তোলে যে এটা একটা খুব চ্যালেঞ্জিং এবং একটা আনপ্রেসিডেন্টেড। যখনই আপনি দেখবেন যে 6,95,000 কোটি টাকা থেকে ওনাদের আহরণ হয়েছে 5.5 লাখ কোটি টাকা, ওনার তো অর্থের যোগান দিতে হবে, ঠিক না? তখন যদি আবার বাড়তি ইন্টারনাল ব্যাংকিং থেকে নেয়, সেটা কিন্তু আমাদের যে প্রাইভেট সেক্টরের জন্য যে ইকোনমিক প্রপালশন আনার জন্য যেটা করেছে, এটা একটা অনেক বড় অংশে বাধাগ্রস্ত তৈরি করবে।
এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত বাজেট চিন্তাশীল, তবে বাস্তবায়নের জন্য যে আর্থিক ভিত্তি দরকার সেটা দুর্বল। অন্যদিকে অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, বাজেট চ্যালেঞ্জিং, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে মিলবে না বিদেশি ঋণ। কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। সরকারকে লিড নিতে হবে, আমি যেটা বলতে চাইছি এবং যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে, সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সরকার যদি সাকসেসফুলি নিতে পারে এবং সুদের হার যদি কমায়, যেটা নিয়ে অত কথা হয় না, যে বাংলাদেশ ব্যাংকের পলিসির ব্যাপার, সুদের হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। মাত্র 4 মাসের মধ্যে একটি বাজেট দিতে পারায় অর্থমন্ত্রী এবং তার টিমকে ধন্যবাদ জানিয়েছে সিপিডি কার্যালয়ে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো ভালো পদক্ষেপ, সরকারের নবায়নযোগ্য জ্বালানি খাতের দিকে যাওয়াও ভালো দিক। ডক্টর ফাহমিদা খাতুন জানান, সংস্কার এবং সুশাসন বিষয়ে পরিষ্কার কিছু বলা না হলেও সরকার অনেক কিছু করতে চায়, তার প্রতিফলন ঘটেছে বাজেটে। 2026 অর্থ বছরে প্রাক্কলন করা হয়েছে 5% মতো হবে, সেটা থেকে আরো 1.5% প্রবৃদ্ধি, সেটা অনেকটা উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে। মূল্যস্ফীতির ক্ষেত্রে 7.5%, এটা এখন এই চলতি অর্থ বছরে গড়ে আপনি 9% মতো, সেখান থেকে আরো 1.5% কমে আনা 1 বছরের মধ্যে, সেটারও কিছু পূর্ব শর্ত রয়েছে। মূল্যস্ফীতিটাকে আসলে অর্থবহভাবে কমাতে হলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আমাদের যে আমাদের টাকার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, এটাকে একটা স্থিতিশীল করা, খাদ্য সরবরাহ ব্যবস্থা, কৃষি উৎপাদন ব্যবস্থা, এটাকে উন্নত করা, জ্বালানি সরবরাহটা নিশ্চিত করা। যদিও এখানে খুবই পরিষ্কারভাবে বলা হয়নি, কিন্তু তারা মোটা দাগে এই সংস্কারের ব্যাপারে এবং সুশাসনের ব্যাপারে যে সচেতন এবং কার্যক্রম করতে চায়, তারা অনেক কিছু করতে চায়, সেটার একটা আমরা প্রতিফলন দেখছি। বাজেটে বড় বড় প্রকল্প আর সুখী দেশ গড়ার প্রত্যাশার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। বরাবরের মতোই বাজেটের দিকে চোখ ছিল প্রান্তিক জন সহ সাধারণ মানুষের। বাজেটের ভারী ভারী কথার ভিড়ে তারা খুঁজেছেন তাদের জন্য কি আছে এবারের বাজেটে। তাদের প্রত্যাশা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ আর বৈষম্যের অবসান। এবারের বাজেটে তার কতটা পূরণ হয়েছে, সাধারণ মানুষের সাথে কথা বলে জানাচ্ছেন আরিফিন শাওন। বাজারের উচ্চ মূল্যের উত্তাপে সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্থানীয় সরবরাহ পর্যায়ের উৎস কর 0.5% করা হয়েছে। একই সাথে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তাদের মাঝে স্বস্তি ফেরাতে এবারের বাজেটে নজিরবিহীন কর ছাড় ও শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতির সামনে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর কর কমানোকে স্বাগত জানালেন সাধারণ মানুষ। এদিক দিয়ে ব্যবসা হলো খারাপ, আর এদিক দিয়ে হলো সবকিছু দাম। আমাদের মতন মানুষ, মধ্যস্থন ফ্যামিলি মানুষ, অনেক কষ্ট হয় চলতে। হ্যাঁ, এটা অনেকটাই ভালো হয়েছে। বর্তমান সরকার এই কাজটা খুবই ভালো করছে। আমরা সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকৃত হব। আমরা রিক্সা চালায় তো আর বেশি ইনকাম করতে পারি নাই, মোটামুটি চলে ফেরা তখন যায়, কমাইলে তো সরকার আমাদের জন্য একটু ভালো হয়। বিভিন্নভাবে বঞ্চিত হয় অভিযোগ তৃতীয় লিঙ্গের মানুষদের। সমাজ সেবা অধিদপ্তরে যেগুলো নিয়ম কারণ ওসব মেনটেন করে যেতে যেতে বাজার করতে করতে রান্না করার সময় শেষ হয়ে যায়, মানে আমরা কেনাকাটা করতে করতে আমাদের সব শেষ হয়ে যায়। ওনারা এমন এমন প্রসেসিং দেয়, সেখানে আমরা পৌঁছাতেই পারি না। বরাবরের মতোই কর বেড়েছে সিগারেটের, তবে এই দাম বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ক্রেতারা। বৈদ্যুতিক যানবাহন ও যন্ত্রাংশের ওপর কর কমিয়ে দেয়াকে ইতিবাচকভাবে নিচ্ছেন সাধারণ মানুষ। ব্যঞ্জন আরও কিছু আইটেম আছে, এগুলা খুচরা বিক্রি হয়, আমাদের তো খুচরা তো এখানে থাকে না, তো ওই কাস্টমারের লগে চক্রচক্রি হয়, এগুলো লইয়া কাবজা হয়, মানে অনেক রকমের অনেক কথা বলে,
যে ব্যঞ্জন এত বাড়ালো রেগুলার ধূমপাই তাদের জন্য আসলে এটা কোনো ম্যাটার করে না, তারা বাড়ালো খাবে, তারা যদি না বাড়ায় তারা মানে তাহলেও খাবে। যারা ইয়ং জেনারেশন আছে এরা সিগারেটটা ভালোবাসে খায়, আমি যেটা মনে করি এটা অবশ্যই ভাবে পজিটিভ হিসেবে দেখতেছি, কারণ আমাদের এই যে ভ্যাটটা কমাই দিচ্ছে সেটা আমাদের জন্য অনেক বেনিফিট হয়েছে, আমরা জিনিসটা খুব ইজিলি কিনতে পারবো, ইজিলি অ্যাবজর্ব করতে পারবো। দুষ্ট চক্র বা সিন্ডিকেটের হাত থেকে বাজার রক্ষার আহ্বান সাধারণ জনগণের। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। একদিনের সফরে কাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালের খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের পর চকরিয়ার ডুলাহাজারায় সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়াও নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চকরিয়া জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে বিস্তারিত। সৈকত শহর কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ কক্সবাজারে। নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। অনেক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষায় বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় লোকজন। মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মাতামুহুরীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত চকরিয়া পেকুয়া মাতামুহুরীতে এসে উন্নয়নমূলক কাজগুলো উদ্বোধন করবেন। সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছেন। আমরা তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তার আগমনের বার্তায় পেকুয়াবাসী অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যদি আমরা অনেকে বলি যে পর্যটন শহর, সরকারও বলে মাঝে মাঝে, আগের সরকারও বলতো, হয়তো এ সরকার এখনো বলেনি, হয়তো বলবেন যে আমরা তারেক রহমান সাহেবের কাছে এটা প্রত্যাশা করি বিনিয়োগের জন্য, এটা পর্যটন শিল্পের প্রসারে যেটা বিনিয়োগ করা হয়। 1979 সালের 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারে গিয়ে সদর উপজেলার পিএম খালির পাতলি মাছুয়া খালিতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। 47 বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান পিএম খালি ভ্রমণে এই পাতিলি খাল পুনঃখননে এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ, বিনিয়োগ বৃদ্ধির রোডম্যাপ সহ কর ছাড়ের দীর্ঘ তালিকা, কালো টাকা সাদা করার সুযোগ বহাল। শুল্ক কমবে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন সহ প্রযুক্তি পণ্যে, বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের দাম। বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল, ব্যবসায়ীদের সমর্থন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ বিশিষ্টজনদের, দ্রব্যমূল্য নাগালে থাকার প্রত্যাশা সাধারণ মানুষের। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালির খাল পুনর্খননের পাশাপাশি উদ্বোধন করবেন ডুলাহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।